সকালে বাইনোকুলার নিয়ে একটা আর্টিকেল পড়তে পড়তে হঠাৎ করেই ব্যোমকেশের মনে পড়ে যায় বহুদিন আগের একটা কেসের কথা। সেই কেসে একটা বাচ্চা ছেলে বাইনোকুলার হাতে দেখেছিল একটা খুন হতে, কিন্তু কে খুন হয়েছে আর কেই বা খুন করেছে সেটা সে ভালোভাবে বুঝতে পারেনি। সেই কেসে ব্যোমকেশকে নিজের অনুমান এবং বুদ্ধির ওপর নির্ভর করে খুঁজে বার করতে হয়েছিল অপরাধীকে। অপরাধীর করা সামান্য একটা ভুলের জন্য ব্যোমকেশ শেষ পর্যন্ত খুঁজে পেয়েছিল তাকে। কিন্তু একটা বাইনোকুলার কিভাবে একটা কেসের সমাধান করতে পারে? ব্যোমকেশ কি পেরেছিল অপরাধ আটকাতে, নাকি অপরাধী টেক্কা দিয়েছিল ব্যোমকেশকে? আজ আপনারা শুনবেন প্রখ্যাত সাহিত্যিক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের সৃষ্ট অমর চরিত্র ব্যোমকেশ বক্সীর প্রতি আমাদের শ্রদ্ধার নিবেদন লেখক সুকান্ত দাসের কলমে একটি ব্যোমকেশ ফ্যান ফিকশন গল্প, ব্যোমকেশ ও বাইনোকুলার রহস্য। গল্পের সূত্রধার ও বিশেষ একটি চরিত্রে শুভ, গল্প পাঠে পিনাকি, ব্যোমকেশের চরিত্রে ব্রতদীপ, অন্যান্য চরিত্রে পার্থ, সাগ্নিক ও শিউলি। শুরু হতে চলেছে আজকের আমাদের বিশেষ নিবেদন ব্যোমকেশ ও বাইনোকুলার রহস্য। ব্যোমকেশের ঘরে আমি আর ব্যোমকেশ বসে রয়েছি। আজ সকাল থেকে বাইরে সামান্য বৃষ্টি হয়ে চলেছে। এটা বর্ষার সময় নয়, তবুও গরম বেশ পড়েছে। গরমকালের মাঝে মাঝে সন্ধ্যের পরে বৃষ্টি নামার একটা ভাব থাকে, সেটা কালবৈশাখীর লক্ষণ। কলকাতা শহরে কালবৈশাখী ঢুকতে শুরু করে দিয়েছে ইতিমধ্যেই। দিনের বেলা বৃষ্টি সচরাচর হয় না, তবুও আজ সকাল থেকেই টিপটিপ করে বৃষ্টি পড়ছে। এমন বৃষ্টির দিনে চায়ের কাপের সাথে গরম গরম খবরের কাগজ না হলে জমে না। আমরা সেটাই করছিলাম, তবে খবরের কাগজে আজকাল খুব বেশি কাজের খবর পাওয়া যায় না, তাই ফড়ফড় করে পাতা উল্টোতে হচ্ছিল। ব্যোমকেশের খবরের কাগজ পড়া হয়ে গেছে। সে নিজের টেবিলে বসে একটা বেশ পুরনো বই খুলে মুখের সামনে ধরেছিল। তবে আমি বুঝতে পারছিলাম সে বইটা যতটা না পড়ছে তার চেয়ে কোনো একটা বিষয় নিয়ে ভাবছে বেশি। সেটা মাঝে মাঝে তার চোখ বন্ধ করা দেখেই আমি বুঝতে পারছি। বেশ কিছুক্ষণ বিষয়টা লক্ষ্য করার পর আমি ব্যোমকেশকে বললাম, কি ব্যাপার বলো তো ব্যোমকেশ? বই পড়ার মাঝে মাঝে তুমি কি ভাবছো বলো তো? আর এত মন দিয়ে কি করছো তুমি? ব্যোমকেশ আমার কথায় প্রথমে চোখ খুলল, তারপর বইটা টেবিলের উপর রেখে আমার দিকে ঘুরে বলল, বইতে বাইনোকুলার নিয়ে একটা আর্টিকেল পড়ছিলাম অজিত, আর আর্টিকেলটা পড়তে পড়তে অনেক বছর আগে আমার একটা কেসের কথা মনে পড়ে গেল। তখনও তোমার সাথে পরিচয় হয়নি, তখন আমি আমার পুরনো বাড়িতে কুটিরামের সাথে থাকতাম। সেখানে বাইনোকুলার নিয়ে একটা কেস সমাধান করতে হয়েছিল। আসলে কেসটা বাইনোকুলার নিয়ে নয়, তবে বাইনোকুলারটাই ছিল কেসের আসল। মোটামুটি বলতে পারো সেটার জন্যই কেসটা আমি হাতে পেয়েছিলাম। আমি বুঝতে পারলাম ব্যোমকেশের মাথায় অনেক দিন আগের কোনো একটা কেস ঘুরঘুর করছে। এখনই সে বলতে শুরু করবে, তাই আমি বললাম, এই একটু দাঁড়াও, বউঠানকে ডেকে নিয়ে আসি আর চাটাও বলে দিই, তাহলে চা খেতে খেতে তোমার সেই কেসটা শোনা যাবে। কি বলো? তাহলে তাই হোক অজিত, তুমি চায়ের ফরমাইশ করে দাও, আমি ততক্ষণে জামাটা একটু বদলে আসি। জানলা থেকে বৃষ্টির ছাট এসে জামাটা একেবারে ভিজিয়ে দিয়েছে। দেখো, তোমায় তো আগেই বললাম জানলাটা বন্ধ করে দাও। কথাটা বলে আমি রান্নাঘরে চলে গেলাম বউঠানকে চায়ের কথা বলতে, আর তার সাথে এটাও বলে এলাম ব্যোমকেশ আমাদের একটা গল্প বলবে, এক্ষুনি আমাদের ঘরে চলে আসতে। একটু পরেই সত্যবতী 3 কাপ চা আর সাথে কিছু ভাজা পাঁপড় নিয়ে ঢুকলো আমাদের ঘরে। আমাদের সামনে চায়ের কাপ রাখতেই ব্যোমকেশ একটা পাঁপড় তুলে নিয়ে সেটায় কামড় দিয়ে বলতে শুরু করলো, কেসটা ঠিক কোন সময়ের সেটা আমার মনে নেই, তবে এটুকু মনে আছে তখন আমরা আমাদের আগের বাড়িতে পুটিরামকে নিয়ে গিয়ে উঠেছি। সেই যখন অজিতের সাথে আমার প্রথম দেখা হয়, তারও মাসখানে কিংবা মাস 2 আগের ব্যাপার এটা। একদিন এমনই এক বৃষ্টির সময় বাড়িতে বসে খবরের কাগজ পড়ছি, এমন সময় নিচের ঘরে এসে পুটিরামের সাথে কথা বলছে বুঝতে পারলাম। আর বুঝতে পেরেই একবার হাঁক দিয়ে বললাম যে এসেছে তাকে উপরে পাঠিয়ে দিতে, কারণ
এর মধ্যে আমি আমার নাম দু একবার শুনতে পেয়েছি, তাই মনে হয়েছে যে এসেছে সে আমার সাথে দেখা করতে এসেছে। একটু পরেই ঘরের পর্দা ঠেলে ভেতরে ঢুকে এলেন এক ভদ্রলোক। তবে তার পিছু পিছু ঘরে ঢুকে এলো একটা 12-13 বছরের ছেলে। ভদ্রলোকের বরণে সাদা রঙের একটা পাঞ্জাবি, তলায় ধুতি, চোখে চশমা, মাথার উপর সামান্য টাক, মাথার চুল কাঁচা পাকা, মুখে দাড়ির চিহ্ন মাত্র নেই, তবে গোঁফ যা রয়েছে তাও কাঁচা পাকা। ভদ্রলোক ঘরে ঢুকে আমার দিকে তাকিয়ে নমস্কার করে বললেন, নমস্কার ব্যোমকেশ বাবু, আমি আপনার পাশের পাড়াতেই থাকি, আমার নাম বিশুপাল। আমিও প্রতি নমস্কার করে তাকে বসতে বলে ঘরের পাশ থেকে একটা চেয়ার টেনে এনে সেই বাচ্চাটিকে বসতে দিলাম। বাচ্চাটা বসে কিন্তু আমার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল। তার মুখে একটা লজ্জা লজ্জা ভাব। অচেনা একজন মানুষের সামনে এসে পড়ায় যে একটা সংকোচ থাকে, সেই একটা সংকোচ। ছেলেটার মুখটা বেশ সুন্দর, ছোট্ট ছোট্ট চোখ, মোটা নাক, বেশ লম্বা, মাথার চুল ছোট ছোট করে কাটা, আর তার পরনে একটা রংচঙে জামা আর তলায় হাফ প্যান্ট। তবে তার ডান হাতে ধরা রয়েছে একটা হল ফ্যাশনের বাইনোকুলার। সেই সময় বাইনোকুলার কিন্তু সচরাচর কারো হাতে দেখা যেত না, কিন্তু ছেলেটির হাতে যে বাইনোকুলারটি রয়েছে সেগুলো অতি সাধারণ বাইনোকুলার নয়, একটু উন্নত মানের। দেখেই বোঝা যায় এই জিনিসটা আমাদের শহরের নয়। মাঝে মাঝে বাইরে থেকে বাইনোকুলার আনার একটা শখ কলকাতার মানুষদের সে সময় হয়েছিল, তেমনই এটাও মনে হলো। ভদ্রলোক কিন্তু চেয়ারে বসে সামান্য কিছুক্ষণে ইতস্তত করলেন, তারপর বললেন, ব্যোমকেশ বাবু, আপনি কি এখন ব্যস্ত আছেন? তাহলে আমি না হয় পরে আপনার কাছে আসব। আমি তার কথার উত্তরে তাকে আশ্বস্ত করে বললাম, আপনার যা বলার আছে আপনি এখনই বলতে পারেন, আমি ততটাও ব্যস্ত নই, সামান্য খবরের কাগজ পড়ছিলাম। আসলে একটা অদ্ভুত ব্যাপার নিয়ে আপনার কাছে এসেছি, বুঝলেন, কিন্তু সেটা যে ঠিক কি বা তার কোনো সঠিক কারণ আছে কি না তা আমি নিজেও না ঠিক বুঝতে পারছি না। তবে কিভাবে যে বলবো আপনাকে ব্যাপারটা, মানে ভদ্রলোকের ইতস্তত ভাব দেখে আমি তাকে আবার সান্ত্বনা দেওয়ার চেষ্টা করার জন্য বললাম, আপনি ঠিক যেটা বলতে এসেছেন আপনি সেটাই বলুন, আপনাকে অস্বস্তি বোধ করতে হবে না। আশা করছি আপনি যেটা বলতে এসেছেন তার সাথে আপনার এই ছোট্ট ছেলেটির কোনো একটা সম্পর্ক নিশ্চয়ই আছে। আপনি ঠিকই বলেছেন ব্যোমকেশ বাবু, আসলে গোটা ব্যাপারটা আমার এই ভাইপোর সাথেই জড়িত। আসলে একটা অদ্ভুত ব্যাপার দেখতে পেয়েছে সে, আর সেই ব্যাপারটা নিয়ে আমায় আজ সকাল থেকেই ভীষণ বিব্রত করছে। তাই ভাবলাম একবার আপনার কাছে আসি আসল কারণটা, কারণ ব্যাপারটা এতটাই জটিল যে আপনি ছাড়া আর কেউ এ ব্যাপারটার সমাধান করতে পারবে বলে আমার মনে হয় না। পুলিশের কাছে যেতেও খুব একটা সাহস পাচ্ছি না। আমি ছেলেটার দিকে ভালো করে তাকিয়ে দেখলাম তার হাতের বাইনোকুলারটি সে শক্ত করে ধরে আছে। একবার আমার দিকে তাকাচ্ছে, কিন্তু আমার সাথে চোখে চোখ পড়েই আবার চোখ নামিয়ে নিচ্ছে, আর অন্য হাত দিয়ে সামনে বসে থাকা ভদ্রলোকের জামার কাজটা শক্ত করে ধরে আছে। দেখুন বিশুবাবু, আপনি আমার ব্যাপারটা খুলে না বললে কিন্তু আমি কিছুই করতে পারবো না, আর আপনি বলবেন বলেই তো এসেছেন, তাহলে বলুন। আমার এই ভাইপোটির নাম জয়ন্ত। ওর হাতে যে বাইনোকুলারটা দেখতে পাচ্ছেন সেটা আমার এক ভাই বিদেশ থেকে এনে দিয়েছে। আসলে আমার ভাই এখানে থাকে না, সে বাইরে থাকে। এটি আমার ভাইয়ের সন্তান। তবে ভাইয়ের স্ত্রী বেশ কয়েক বছর আগে মারা যাওয়ার জন্য আমার ভাই ছেলেটিকে এখানে রেখেই বিদেশে চলে যায়। বিদেশে ভাইয়ের কাজ রয়েছে, সেখানে না গেলে তো হবে না। আর আমার এই ভাইপোটি তখন বেশ ছোট, তাই আমি আর আমার স্ত্রী মিলে সিদ্ধান্ত নিই যে আমরা দুজন মিলেই একে মানুষ করব। আমার ভাই বিদেশে থাকুক, তারপর থেকেই জয়ন্ত আমাদের সাথেই থাকে। তবে মাত্র বছরখানেক আগে আমার বউয়ের ক্যান্সার ধরা পড়ে, তাকে বাঁচাতে পারিনি ব্যোমকেশবাবু, সেও মারা গেছে। তারপর থেকে আমি আর আমার এই ভাইপো জয়ন্ত আমার বাড়িতেই থাকি। ওর বাবা বছরে একবার আসে। তারপর সত্যি বলতে ব্যোমকেশবাবু, জয়ন্ত তার বাবার চেয়ে আমাদেরই বেশি ভালোবাসে, বিশেষ করে এখন আমায়, কারণ বাড়িতে তো এখন আমি আর ও ছাড়া কেউ নেই। তো এই বাইনোকুলারটিও পেয়েছে মাত্র মাসখানেক আগে। তারপর থেকেও বাইনোকুলার নিয়ে মাঝে মধ্যেই ছাদে চলে যেত। আমিও বারণ করতাম না, কারণ ছাদের রেলিং সামান্য উঁচুই আছে, সেই রেলিং দিয়েও নিচে পড়ে যাওয়ার কোনো ভয় নেই। তবে ও যদি রেলিং ঘেঁষে দাঁড়ায় তাহলে ওর মাথাটা রেলিংয়ের উপরেই থাকবে। এভাবেই প্রতিদিন ছাদে গিয়ে সময় কাটায়। আমি তখন ঘরে রান্নাবান্না করি ব্যোমকেশবাবু। আসলে আমাদের একটা ব্যবসা রয়েছে,
তবে সেটা আমায় দেখতে হয় না, তার জন্য আলাদা লোক আছে। তাছাড়া আমার ভাইও মাসে মাসে কিছু টাকা পাঠায়, সেই সমস্ত দিয়ে আমাদের ভালোই চলে যায়। তো আমার বাড়ি থেকে খুব একটা বেরোতে হয় না। আমি বাড়িতে বইপত্র পড়ি, আর সামান্য আমার আঁকারও একটু শখটক আছে, সেসব করেই সময় কাটে। আমি বেশিরভাগ সময়টা আমার ভাইপোকে দিই। তবে দিনের বেলা আমি যখন নিজের কাজ করি তখন ও ছাদে গিয়ে বাইনোকুলার দিয়ে ঘুরে বেড়ায়। আগে এমনি ঘুরে বেড়াতো, ওই ঘুড়ি ওড়াতো, হ্যাঁ। তবে ও পড়াশুনো করে এবং ওর শরীরটা খারাপ বলে বেশ কিছুদিন ধরে বাড়িতেই আছে। এবার সমস্যা হলো, ওই বাইনোকুলার নিয়ে ছাদে ঘুরতে ঘুরতে ও একটা অদ্ভুত ব্যাপার দেখতে পেয়েছে ব্যোমকেশবাবু, আর সেটার জন্যই আপনার কাছে আসা। আমি কিছু না বলে চুপ করে রইলাম। বিশুবাবু একবার তার ভাইপোর মাথার উপর হাত রেখে বলল, জয়ন্ত, বাবা জয়ন্ত, তুমি নিজের মুখেই ব্যোমকেশবাবুকে বলো তুমি কি দেখেছ, বলো। জয়ন্ত একবার আমার দিকে তাকায়, তারপর একবার বিশুবাবুর দিকে তাকায়, তারপর হাতের বাইনোকুলারটা হঠাৎ আমার দিকে এগিয়ে দিয়ে বলে, এটা দিয়ে দেখেছি। আমি বুঝতে পারছিলাম সে আসলে কি বলতে চাইছে সেটা বলতে পারছে না। এমনিতে তার বয়স কম, তারপর আমি অচেনা, তার উপর তার হাব ভাব কথাবার্তা দেখে সামান্য একটু অন্যরকম মনে হয়। আসলে একটা বাচ্চা ছেলে সারাদিন একা থাকে বাড়িতে, তার মধ্যে স্বাভাবিকভাবেই যে সমস্ত পরিবর্তন আসার প্রয়োজন সেগুলো সহজে আসে না। তার মধ্যে একটা ছেলে মানসিক প্রবল ভাব তো থেকেই যায়। তাই আমি তার হাতের বাইনোকুলারটা আমার কাছে নিয়ে বললাম, এটা তোমাকে কে দিয়েছে জয়ন্ত? বাবা। আজ সকালে তুমি বাইনোকুলার নিয়ে ছাদে উঠেছিলে? জয়ন্ত এই কথার উত্তর না দিয়ে মাথার নিচের দিকে দুবার ঝাঁকিয়ে আমায় হ্যাঁ জানালো। তারপরে আমি বললাম, বাইনোকুলার দিয়ে আজ সকালে তুমি কি দেখতে পেয়েছিলে মনে করো একবার। জয়ন্ত কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল, তারপর হঠাৎ মাথা নিচু করে ফেলল। তার দু চোখে একটা ভয় দেখা দিল। সে দু হাত দিয়ে বিশুবাবুর একটা হাত শক্ত করে চেপে ধরল। ব্যাপারটার আকর্ষিকতায় আমি বুঝতে পারলাম যে সে এমন কিছু দেখতে পেয়েছে যেটা তার মনে ভয়ের কারণ তৈরি করেছে। বিশুবাবু তার মাথায় হাত বুলিয়ে দিয়ে তাকে বোঝানোর চেষ্টা করতে লাগলো। আমি তখন বাইনোকুলার একটা তুলে নিয়ে চোখে লাগিয়ে জানলা দিয়ে বাইরে তাকাতে বাড়ির বাইরে রাস্তার ওপারে বড় বাড়িটা আমার কাছে চলে এলো। আমি সেদিকে দেখতে দেখতে জয়ন্তকে বললাম, জয়ন্ত, এদিকে এসো, এরা চোখে লাগাও, দেখো সামনে একটা বড় টিয়া পাখি দেখতে পাবে। টিয়া পাখির কথা জয়ন্তের মুখ থেকে ভয়টা আস্তে আস্তে সরে গেল। সে আমার কাছে এসে বাইনোকুলারটা নিয়ে চোখের আগেই এদিক ওদিক তাকাতে তাকাতে হঠাৎ টিয়া পাখিটা দেখতে পেয়ে আনন্দে চিৎকার করে বলে উঠল, সবুজ টিয়া পাখি, সবুজ টিয়া, সবুজ টিয়া। জয়ন্ত চোখে বাইনোকুলার লাগিয়ে জানলার আরো কাছে এগিয়ে এলো, কিন্তু জানলার নিচের পাল্লাটা বন্ধ থাকার জন্য সে কিছুই দেখতে পেল না। একটু পরে আমি এগিয়ে গিয়ে জানলার পাল্লাটা খুলে দিতেই জয়ন্ত বাইনোকুলারে চোখ লাগিয়ে টিয়া পাখি দেখতে লাগলো। আমি তার পাশে দাঁড়িয়ে তাকে প্রশ্ন করলাম, জয়ন্ত, আজ সকালে তুমি ছাদে উঠে বাইনোকুলার চোখে লাগিয়েছিলে? জয়ন্ত বাইনোকুলার চোখে দিয়েই মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। আমি আবার বললাম, জয়ন্ত, সকালে ছাদে উঠে বাইনোকুলার চোখে লাগিয়ে তুমি কি কিছু দেখতে পেয়েছিলে? জয়ন্ত আরও একবার মাথা নাড়ালো। সে বাইনোকুলারে চোখ লাগিয়ে টিয়া পাখিটাকে ভালো করে দেখে চলেছে। এবার আমি মোক্ষম প্রশ্নটা করলাম, কি দেখতে পেয়েছিল জয়ন্ত? আচ্ছা, ভয় পাওয়ার দরকার নেই, আমি আছি তো তোমার কাছে, আর ওই টিয়া পাখিটার দিকে তাকিয়েই তুমি উত্তর দাও। জয়ন্ত বেশ কিছুক্ষণ চুপ করে রইল। বাইনোকুলারে চোখ লাগিয়ে এরপর সে আস্তে আস্তে বলল, সকালে ছাদে উঠে এটা চোখে লাগিয়ে চারপাশটা দেখছিলাম, প্রতিদিন যেমন দেখি। আমাদের বাড়ির পাশের গাছে দেখি পাখি দেখা যায়, দেখতে দেখতে বাড়ির জানলায় চলে যায়, আর তখনই। কথাটা বলেই জয়ন্ত চোখ থেকে বাইনোকুলার নামিয়ে ফেলেছে। তার মুখে আবার সেই ভয়ের ভাবটা দেখা দিতে শুরু করেছে। এদিকে আমি তার মাথায় একটা হাত রেখে বাইনোকুলারটা তার চোখে আবার তুলে দিয়ে বললাম, কি দেখেছিলে বলো তো? তোমার কিন্তু কোনো ভয় নেই, আমরা এখানে আছি তো। জয়ন্ত আবার কিছুটা সময় নিল, তারপর বলল, একটা লোক একটা মহিলাকে খুব মারছে। জানলার গায়ে মহিলার মাথাটা ঝুঁকে আছে। লোকটা দুটো হাত দিয়ে মহিলার গলা টিপে ধরেছে, ঠিক ঠিক যেভাবে বাবা মাকে মারত। কথাটা বলার পরেই জয়ন্তর চোখ থেকে বাইনোকুলার নেমে আসে। তার চোখে আমি এবার জল দেখতে পাই।
আমি তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করি না, কারণ সে ততক্ষণে ছুটে গিয়ে বিশুবাবুর উপর ঝাঁপিয়ে পড়ে জড়িয়ে ধরেছে। আমি বুঝতে পারছি তার চোখ থেকে জলের ধারা নেমে আসে। আমি আস্তে আস্তে নিজের চেয়ারের উপর এসে বসলাম, তারপর বললাম, ব্যাপারটা জয়ন্ত আপনাকে বলেছে আমার মনে হয়, এবার আপনি বলুন তারপর কি হলো। আসলে এখানে একটা সমস্যা রয়েছে ব্যোমকেশবাবু। আমি তো আপনাকে আগেই বলেছি যে জয়ন্তর উচ্চতা আমাদের বাড়ির রেলিং থেকে সামান্য উপরে। সে বাইনোকুলার চোখ লাগিয়ে আকাশের দিকে তাকালে সব ভালোভাবে দেখতে পাবে, তবে একদম রেলিংয়ের ধার ঘেঁষে বাইনোকুলার চোখে দিলে তারপরেই দেখতে পাবে, দূর থেকে দেখতে পাবে না। এবার সমস্যাটা হলো, সেই দৃশ্যটা দেখে চিৎকার করতে থাকে ও। তখন আমি ছাদে ছুটে যাই, দেখি ও আমায় জড়িয়ে ধরে কাঁদতে শুরু করেছে। তখন আমি ভাবি বাচ্চা ছেলে, কোনো কিছু দেখে হয়তো ভয় পেয়েছে, তাই ওকে আমি নিচে নিয়ে আসি। কিন্তু তারপর এই ব্যাপারটা আমাকে জানায়, কিন্তু ওর কথা আমি কোথাও বিশ্বাস করতে পারিনি, বুঝলেন। পরে ছাদে গিয়ে বাইনোকুলারে চোখ লাগিয়ে চারপাশ দেখে তেমন কিন্তু কিছুই দেখতে পাইনি। আর ও নির্দিষ্টভাবে কিছু বলতেও পারছে না ব্যোমকেশবাবু। আসলে বুঝতেই পারছেন তো, দৃশ্যটা দেখেও কিছুটা ভয় পেয়েছিল। তারপরে আবার সেই নির্দিষ্ট জানলাটা খুঁজে বার করা ওর পক্ষে অতটা সহজ নয়। আমিও চেষ্টা করেছিলাম ব্যোমকেশবাবু, কিন্তু কিছুই পাইনি। অবশ্য এটাও জানি জয়ন্ত কখনো মিথ্যা কথা বলে না। ও যে মিথ্যা বলছে না সেটা আমি জানি। তার মানে আপনার মনে হচ্ছে এমন কোনো একটা ঘটনা ঘটেছে, তাই তো? কিন্তু সেই ঘটনার সাথে আপনার এখানে আসার সম্পর্কটার মানে কিন্তু ঠিক বুঝলাম না। আপনি পুলিশের কাছে যেতে পারতেন চাইলে। আসলে জয়ন্ত ব্যাপারটা যেভাবে দেখে ভয় পেয়েছিল আর যা বলেছিল আমায় তখন, তাতে আমার মনে হয়েছিল যে কেউ কাউকে খুন করার চেষ্টা করছে ব্যোমকেশবাবু। যদিও এটা আমার অনুমান বলেই মনে হতে পারে, তবুও যদি তেমন কিছু হয় তাহলে তো একটা বিপদ রয়েছে, তাই না ব্যোমকেশবাবু? তাই আমি যত তাড়াতাড়ি সম্ভব আপনার কাছে চলে এলাম। সত্যি বলতে কি, বিশুবাবুর কথায় মনে হলো তিনি একটু অতিরিক্ত ভেবে ফেলেছেন। হয়তো কোনোভাবে জয়ন্ত অন্য কোনো একটা দৃশ্য দেখেছে, কিংবা অন্য কিছু দেখে সেটাকে ভুল ভেবে নিয়েছে। কিন্তু তার বাবার সাথে আর মায়ের সাথে নিশ্চয়ই কোনো একটা ঝগড়াঝাটি কিংবা খারাপ দৃশ্যের স্মৃতি সে মাথায় করে রেখেছে, আর তার সাথে এটা মিলিয়ে ফেলেছে। এই সমস্তটা ভেবে নিয়ে একটু বিরক্ত হলাম, তাই বললাম, দেখুন বিশুবাবু, এই মুহূর্তে আমি একটা কেস হাতে নিয়ে রয়েছি, তাই এই মুহূর্তে আপনাকে তেমন কোনো সাহায্য করতে পারবো না। তবে যদি কোনো খুন কিংবা অন্য কিছু হয়ে থাকে তাহলে সেকে আমি সাহায্য করব, আপনি কিছু মনে করবেন না। বিশুবাবুর মুখটা হতাশ বলে মনে হলো। তিনি চেয়ার ছুঁড়ে উঠে দাঁড়িয়ে জয়ন্তর একটা হাত ধরে বললেন, ব্যোমকেশবাবু, আমি বুঝতে পারছি আপনি ব্যস্ত মানুষ, আর তাছাড়া এমন একটা ব্যাপারে আপনি সাহায্য করবেনই বা কেন। ঠিক আছে, আমি চলি তাহলে। আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো, আসছি। জয়ন্তর হাত ধরে বিশুবাবু বেরিয়ে যাওয়ার তোড়জোড় করছেন, এমন সময় জয়ন্ত সোজা আমার দিকে তাকিয়ে বলে উঠল, আমি লোকটাকে দেখেছি, আমি দেখেছি লোকটাকে। ও খুন করছিল, ও খুন করছিল। জয়ন্ত কথাটা একটু গম্ভীর স্বরে বলে আমার দিকে তাকিয়েছিল। আমি তাই তার দিকে তাকিয়ে প্রশ্ন করলাম, তুমি দেখেছো একটা খুন হচ্ছিল? তুমি তো বললে তুমি শুধু দেখেছো একজন আরেকজনের গলা টিপে ধরেছে, তাহলে খুনটা কখন দেখলে? আমি দেখেছি, আমি দেখেছি। এতটা বলে জয়ন্ত আবার বিশুবাবুকে জড়িয়ে ধরল। আমি বুঝতে পারলাম তার মনের উপর একটু বেশি চাপ পড়ছে। যতই হোক তার বয়সটা খুব কম, আর খুন হোক কিংবা না হোক, এমন একটা দৃশ্য এসে দেখে বসলে তার ভয় পাওয়ারই কথা। তাই আমি উঠে গিয়ে তার মাথায় হাত রেখে বললাম, ঠিক আছে জয়ন্ত, তুমি ফিরে যাও, আর বেশি ভাববে না। বিশুবাবু, আপনি আপনার বাড়ির ঠিকানাটা আমায় দিয়ে দিন, আমি সময় করে একবার আপনার বাড়ি ঘুরে আসবো। এই কথায় বিশুবাবু বোধহয় কিছুটা খুশি হলেন, তারপর বললেন, ঠিক আছে ব্যোমকেশবাবু, যদি আজকের মধ্যেই আসতে পারেন তাহলে খুব ভালো হয়, বুঝলেন। আমি আপনার জন্য অপেক্ষা করব। কথাটা বলে বিশুবাবু আমার সামনে টেবিলের উপরে রাখা একটা ডায়েরিতে নিজের বাড়ির ঠিকানা লিখে দিয়ে চলে গেলেন। তিনি চলে যাওয়ার পরেই আমি বুঝতে পারলাম ঠিকানাটা আমার পাশের পাড়াতে। এতটা বলে ব্যোমকেশ থামতেই সত্যবতী বলে উঠল, ওইটুকু একটা বাচ্চা ছেলে নিজের চোখে খুন হতে দেখেছে,
সে যে তারপরেও তোমাকে সবটা বলতে পেরেছে সেটাই তো আশ্চর্যের ব্যাপার। ছেলেটা বেশ শক্ত বলতে হবে, তাই না? ব্যোমকেশ, তুমি কি কেসটা হাতে নিয়েছিলে? আমার কেমন যেন মনে হচ্ছে তুমি কেসটা হাতে নিয়েছিলে। আর তাছাড়া জয়ন্ত তো তোমায় ঠিকভাবে বলতেও পারেনি সে আসলে কি দেখেছিল, তাই না? জয়ন্ত এলোমেলোভাবে যা বলেছিল তাতে আমি বুঝতে পেরেছিলাম জয়ন্ত আর তার বাইনোকুলার দিয়ে তার বাড়ির ছাদ থেকে কোনো একটা বাড়ির জানলায় একটা লোককে, কোনো একটা মহিলার গলা টিপে ধরতে দেখেছিল। আর আমার এটাও মনে হলো জয়ন্তর বাবা মায়ের সম্পর্কটা খুব একটা ভালো ছিল না, তাদের মধ্যে প্রায় ঝগড়াঝাড়ি কিংবা মারধর পর্যন্ত করতো। তাই তার একটা প্রভাব যেন তার মাথার মধ্যে পড়েছিল, আর তাই দৃশ্যটা দেখে সে এতটা বেশি ভয় পেয়েছিল। কিন্তু এরপরে যেটা হয়েছিল সেটা আমি ভাবিনি। বলেই ব্যোমকেশ নিজের চেয়ারে হেলান দিয়ে দুটো হাত মুখের সামনে এনে কিছুক্ষণ চুপ করে বসে রইল। তার দুটো চোখ বন্ধ দেখে আমি বুঝতে পারলাম সে পরের ঘটনাগুলো আস্তে আস্তে গুছিয়ে নিয়ে চলেছে। ব্যোমকেশকে এটা আমি করতে দেখেছি। যখন অতীতের কোনো ঘটনা সে বলে তখন ব্যাপারটা এমনভাবে গুছিয়ে নেয় যেন কিছু বাদ না পড়ে যায়। আর আজ এমন একটা কেসের ঘটনার সূত্রপাত যেভাবে হয়েছে তাতে কোনো কিছু বাদ পড়ে গেলে আমাদেরই বুঝতে সমস্যা হবে। তাই আমি আর সত্যবতী চুপ করে বসে রইলাম। সত্যবতী আমায় আস্তে আস্তে বলল চায়ের কাপগুলো রান্নাঘরে রেখে আসছে, আর দুপুরের খাবার পুঁটিরাম কি করছে সেই ব্যাপারটা দেখে আসছে। তার মাঝে ব্যোমকেশ যেন তার গল্প শুরু না করে দেয়। আমিও নিশ্চুপ সম্মতি জানাতেই সে উঠে গেল। আমি জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখলাম টিপটিপ করে বৃষ্টি তখনও পড়ে চলেছে। আর জানলা দিয়ে তাকাতেই মনে হলো যেন একটা বাইনোকুলার আমার চোখের সামনে থাকলে বড্ড ভালো হতো, তাহলে আমি আকাশের গায়ে তাকিয়ে অনেক কিছুই দেখতে পেতাম। সত্যবতী ফিরে আসার আগে ব্যোমকেশ কিছুই বলল না। ফিরে আসার মাত্র কিছুক্ষণ পরে ব্যোমকেশ আবার বলতে শুরু করলো। বিশুবাবু জয়ন্তকে নিয়ে চলে গেলেন, কিন্তু সত্যি কথা বলতে ব্যাপারটা আমি ভুলে গেছিলাম। আসলে তখন পুলিশের একটা কেস নিয়ে আমার সামান্য মাথা ঘামাতে হয়েছিল, তাই ব্যাপারটা আমার মাথার মধ্যে রইল না। ব্যাপারটা হওয়ার প্রায় 2 দিন কেটে গেল। তারপরে একদিন কি একটা কাজে বসেছি, তখন হঠাৎ করে ডায়েরিটার দিকে চোখ পড়তেই ঠিকানাটা দেখে গোটা ব্যাপারটা মনে পড়ে গেল। একটু ইতস্তত করে ভাবলাম যাই একবার বিশুবাবুর বাড়ি থেকে না হয় ঘুরে আসি, দেখাই যাক না, কেসটা যদি কিছু নাই থাকে তাহলে না হয় আমার সামান্য কিছুটা সময় নষ্ট হবে। আসলে তখন আমি সবে নতুন নতুন পুলিশের কয়েকটা কেসে সাহায্য করেছি আর নিজেও ব্যক্তিগতভাবে সমাধান করেছি। আর সত্যি বলতে সময় আমার কাছে ছিল, তাই দনুমনো করেই একেবারে গিয়ে পৌঁছলাম বিশুবাবুর বাড়িতে। ভদ্রলোকের বাড়িতে গিয়ে দরজায় কড়া নাড়তে বিশুবাবু নিজে এসে দরজা খুললেন। তারপর আমায় দেখে অবাক হয়ে বললেন, আরে ব্যোমকেশবাবু, আপনি যে হঠাৎ! আসলে সেদিন তো আপনি আমার বাড়িতে গিয়েছিলেন, তবে কাজের চাপে আর আসা হয়ে ওঠেনি, তাই আজকে একটু সময় পেয়ে চলে এলাম, ভাবলাম ব্যাপারটা দেখে আসি। বিশুবাবু আমায় ঘরের ভেতর নিয়ে গিয়ে একটা চেয়ারে বসতে দিলেন, তারপর বললেন, আমি ভেবেছিলাম আপনি ব্যাপারটা ফালতু ভেবেছেন, আর মাথা ঘামানোর নেই। সত্যি কথা বলতে কি, এখন আমারও মনে হচ্ছে ব্যাপারটা হয়তো কিছু নয়। বাইনোকুলারে জয়ন্ত হয়তো কোনোভাবে কারুর বাড়ির কোনো ঝগড়াঝাঁটি কিংবা ঝামেলার দৃশ্য দেখেই এমনটা করেছে। তা আপনার ভাইপোটি গেল কোথায়? আপনার বাড়ি থেকে ফিরে আসার সেদিন রাত থেকেই সামান্য জ্বর মতো হয়েছে ওর, বুঝলেন ব্যোমকেশবাবু। আমি ওষুধ দিয়েছি, তবে এখনো ঘুম হচ্ছে। আসুন একবার আপনি নিজেই দেখে যান। বিশুবাবুর সাথে একটা ঘরে গিয়ে ঢুকলাম। আসলে বাড়িটা দোতলা, এই বাড়ির মধ্যে বেশ কয়েকটা ঘর রয়েছে, তবে বাড়িটা পুরনো আমলের তৈরি, মোটা মোটা দেওয়াল থাম, এমনকি কড়িবর্গাও অনেক পুরনো ধরনের। দোতলার ঘরে গিয়ে উঠতেই আমরা জয়ন্তর ঘরে এসে পৌঁছলাম। দেখতে পেলাম বিছানার উপর সে শুয়ে ঘুম হচ্ছে। তার ঘরটা বেশ গুছিয়ে রাখা হয়েছে, তার বিছানার এক পাশে বাইনোকুলারটা রাখা আছে। ঘুমন্ত জয়ন্তের হাত বাইনোকুলারের উপরে এসে পড়েছে। আমি বুঝতে পারলাম বাইনোকুলার হাতে নিয়েই ঘুমিয়ে পড়েছে, আর ঘুমিয়ে পড়ার জন্য সেটা হাত থেকে পাশে পড়ে গেছে হয়তো। আমি এগিয়ে গিয়ে কপালে হাত দিতেই বুঝতে পারলাম সামান্য জ্বর এখনো রয়েছে। আমি তার কাছ থেকে সেটা তুলে ঘর থেকে বেরিয়ে এসে ওনাকে বললাম, আমি যদি এখন আপনার বাড়ির ছাদে গিয়ে উপর থেকে চারপাশটা দেখি তাহলে আশা করি আপনার কোনো আপত্তি হবে না? না না ব্যোমকেশবাবু, আপত্তি কেন হবে? এই আসুন,
আপনি এই সিঁড়ি বেয়ে হ্যাঁ ওপরে চলে যান, আমি বাইরের দরজাটা আর জয়ন্তর ঘরের দরজা বন্ধ করে দিয়ে আসছি। বুঝতেই তো পারছেন বাড়িতে আমরা একাই থাকি, নিজে থেকে যদি হঠাৎ কেউ ঢুকে পড়ে। আসছি আপনারা এগোন। বিশুবাবু ঘরের দরজা বন্ধ করে ছেড়ে দিয়ে নিচে নেমে গেলেন। আমি বাসের সিঁড়ি দিয়ে ছাদে উঠে এলাম। ছাদে উঠতেই বুঝতে পারলাম বিশুবাবু সেদিন ঠিক কথাই বলছিলেন। তার রেলিংয়ের উচ্চতা জয়ন্ত প্রায় বুক পর্যন্ত হবে। তাছাড়া বাড়ির চারপাশটায় বেশ বড় সড়ো একটা নারকেল গাছ, এমনকি অন্য গাছপালা রয়েছে। এদিককার বাড়িগুলো প্রায় দোতলা। এখান থেকে জয়ন্ত যে সেদিন কোনো বাড়ির জানালাটা দেখেছিল সেটা বোঝা কিন্তু বেশ মুশকিল। আমি ছাদের উপর এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি, এমন সময় নিচ থেকে বিশুবাবু উপরে উঠে এলেন। আর তার সাথে দেখতে পেলাম তার সাথে উঠে এসেছে ঘুম ঘুম চোখে জড়ানো জয়ন্ত। আমায় দেখেই বিশুবাবু বললেন, আর বলবেন না, আমি বাইরের দরজা বন্ধ করে ওর ঘরে গিয়ে মাথার কাছে বালিশটা ঠিক করতে গেছি, দেখি উঠে পড়েছে। তা আপনি এসেছেন, আমি সেটা বলতেই বলল ছাদে আসবে। আর কি করা বলুন, জ্বরটা এখন একটু কমে এসেছে, তাই আর আপত্তি করলাম না। না না ঠিক আছে। আর ও না এলে আমি তো বুঝতে পারতাম না ঠিক কোন বাড়ির জানলা কিংবা কোথায় ব্যাপারটা দেখেছিল। জয়ন্ত আমার দিকে আস্তে আস্তে এগিয়ে এলো। তার দুটো চোখ সামান্য লাল হয়ে আছে, জ্বর এখনো পুরোপুরি ছেড়ে যায়নি। আমার কাছে এসে আমার দিকে হাত বাড়িয়ে বাইনোকুলারটা চাইল। আমি সামান্য হেসে তার হাতে বাইনোকুলারটা দিতেই বাইনোকুলারে চোখ লাগিয়ে রেলিংয়ের সামনে গিয়ে দাঁড়ালো। আমি বুঝতে পারছিলাম যে কিছু একটা সে খুঁজে চলেছে। বেশ কিছুক্ষণ এভাবে খোঁজার জন্য আমি আর বিশুবাবু ওর মুখ চাওয়াচাওয়ি করে চুপ করে দাঁড়িয়ে দেখতে লাগলাম। জয়ন্ত কিন্তু ছাদের চারপাশে ঘোরাঘুরি করছে না, একটা নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে দেখে চলেছে। মানে তার মনে আছে সে এখানে দাঁড়িয়ে সেদিনের ঘটনাটা দেখতে পেয়েছিল। আমরা অপেক্ষা করতে লাগলাম। সত্যি বলতে আমি কেমন যেন অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম আর সেই জানলাটা খুঁজে পাওয়ার জন্য। একটু পরেই দেখতে পেলাম অনেকগুলো দোতলা বাড়ি এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আসলে বাড়িটা পুরনো হওয়ায় দোতলার ছাদ সামান্য উঁচু, আর সেই কারণেই বোধহয় বাকি বাড়িগুলো দোতলা হলেও তাদের মোটামুটিভাবে দেখা যায়। আমি জয়ন্তর পাশে গিয়ে দাঁড়িয়ে আস্তে আস্তে মাথা নিচু করে প্রশ্ন করলাম, খুঁজে পেয়েছো? এখন জানলাটা বন্ধ আছে, তুমি বাইনোকুলারটা নাও, তাহলেই দেখতে পাবে। আমি তার হাত থেকে বাইনোকুলার নিলাম, চোখে লাগালাম, কিন্তু এভাবে বোঝা সম্ভব নয়। বাইনোকুলারটা একটা বেশ উন্নত, তাই অনেক দূরের জিনিসটাও সামনে চলে আসে, কিন্তু সে ঠিক কোন জানলাটার কথা বলছে তা বুঝতে পারলাম না। আমি চোখ ঘোরাতেই আমার চোখে 3টে বাড়ির বন্ধ জানলা পড়ল। আমি তাই প্রশ্ন করলাম, একতলার ঘর না দোতলার ঘর জয়ন্ত? জয়ন্তের দিকে আমি তাকাইনি। আমি বাইনোকুলারে চোখ রেখেছিলাম। জয়ন্ত একটু সময় নিয়ে বলল, দোতলার ঘর দেখো, বাড়িটার ছাদের উপর একটা লাল রঙের ঘুড়ি আটকে রয়েছে। এবার গোটা ব্যাপারটা আমার কাছে সামান্য পরিষ্কার হয়ে এলো। জয়ন্ত হয়তো বাইনোকুলারে চোখ লাগিয়ে ঘুরিয়ে দেখছিল। আকাশে দেখতে দেখতে লাল ঘড়িটা কোনোভাবে তার চোখে পড়েছে, আর সেটা দেখতে গিয়েই ঘটনাটা তার চোখে পড়েছে। আমি একটু এদিক ওদিক তাকাতেই বাড়িটা এবার আমার চোখে পড়ল। লাল রঙের ঘড়ি বাড়িটার উপরে একটা তারে আটকে রয়েছে। বোধহয় জামা কাপড় মেলার জন্য যে তার ব্যবহার করা হয়নি, তেমনি তার এবার জানলাটাও আমার চোখে পড়ল। জানলাটা এখন বন্ধ রয়েছে। সে বাড়িটাও একটু পুরনো ধরনের। বাইনোকুলারে স্পষ্টভাবে বাড়িটার দেওয়াল দেখা গেল। দেয়ালের সাদা রং করা হয়েছিল কোনো এক সময়, এখন সেই রংটা আকাশি হয়ে গেছে। এখানে ওখানে শ্যাওলা জমেছে, কালো হয়ে এসেছে। সেই জানলাটা ভালো করে দেখলাম এবং তার আশেপাশের কয়েকটা জায়গা ভালো করে দেখে নিলাম, যাতে সেখানে গিয়ে পৌঁছলে আমার চিনতে সুবিধা হয়। তারপর বাইনোকুলার থেকে চোখ নামিয়ে জয়ন্তর দিকে তাকিয়ে বললাম, ধন্যবাদ জয়ন্ত, যদি কিছু হয়ে থাকে তাহলে সে ব্যাপারটা আমি খুঁজব। বলে বাইনোকুলারটা তার হাতে দিয়ে তার মাথার চুল সামান্য ঘেটে দিয়ে বিশুবাবুর কাছে এসে বললাম, আপনি চিন্তা করবেন না, পুলিশে আমার একজন চেনার লোক রয়েছে, আমি তাকে দিয়ে ব্যাপারটা খোঁজ করছি। যদি তেমন কিছু হয় তাহলে আপনাকে জানাবো। সত্যি বলছি বিশুবাবু, ব্যাপারটা প্রথমে আমার তেমন কিছু মনে হয়নি, কিন্তু এখন কেমন যেন মনে হচ্ছে আসলেই কিছু একটা ঘটেছে। ব্যোমকেশ কথা শেষ করতেই আমি আর সত্যবতী দুজনেই ব্যোমকেশের দিকে তাকিয়ে রইলাম। ব্যোমকেশ কথার প্রসঙ্গ বদলে নিয়ে বলল, বারবার দেখেছি কোনো কেস হাতে দেওয়ার পরে সেই ব্যাপারে আমার অনুমান বেশিরভাগ ক্ষেত্রেই মিলে যায়। বাড়িটা দেখে এবং
কেমন যেন আমার মনে হয়েছিল আসলেই সেখানে কিছু একটা ঘটেছে। সেদিন জয়ন্ত যা দেখেছিল তা ভুল নয়। বিশুবাবুর বাড়ি থেকে বেরিয়ে আমি বাড়ি ফিরে এলাম। তারপর টেলিফোনে রাখালকে সমস্ত ব্যাপারটা জানালাম। রাখাল একটু ইতস্তত করে বলল, দেখো ব্যোমকেশ দা, প্রথমত কারোর বাড়ি জানালায় এভাবে উঁকি মারাটা ঠিক নয়। যেহেতু কাজটা একটা বাচ্চা ছেলে করেছে, তাই সেক্ষেত্রে তেমন কিছু হবে না, কিন্তু অকারণে আমরা একটা বাড়িতে গিয়ে খোঁজ খবর নিতে পারি না। আর তাছাড়া ব্যাপারটা এমন হতে পারে কোনো ঝামেলা কিংবা ঝগড়ার সময় এমনটা ঘটেছে, তারপর ব্যাপারটা মিটে গেছে। সেক্ষেত্রে পুলিশ কিছুই করতে পারে না যদি না কোনো অপরাধ প্রমাণ হয়ে থাকে। আমি তোমায় এক্ষুনি কোনো অ্যাকশন নিতে বলছি না রাখাল, আমি শুধু বলছি তুমি ব্যাপারটা একটু খোঁজ নাও। আমি নিজেও খোঁজ নিচ্ছি সে বাড়িতে ভদ্রলোক আর ভদ্রমহিলা দুজনেই স্বাভাবিক আছেন কিনা, সেই ব্যাপারটা আমি জানতে চাইছি। আর যদি তেমন কিছু মনে হয় তখন না হয় সে বাড়িতে যাওয়া যাবে। ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে আমি চেষ্টা করছি। তবে পুলিশ যদি সরাসরি গিয়ে খোঁজ খবর করে তাহলে কোনো অপরাধ হয়ে থাকলেও সেটা চাপা দেওয়ার চেষ্টা করা হবে। তার চেয়ে বরং তুমি নিজে একবার খোঁজ খবর করে দেখো, তারপর প্রয়োজন হলে আমায় জানিও। তোমাদের আগেই বলেছি সেই সময় রাখালের সাথে আমার কাজের শত্রু ছাড়াও একটা প্রায় বন্ধুত্বের মতো সম্পর্ক ছিল। যেমন আমায় আমার কিছু সাহায্য করতো, তেমনই আমিও পুলিশের হয়ে তার কাছে সাহায্য করতাম। তাই তার কথাটা আমার মনে ধরলো। আমি খোঁজ খবর নেওয়া শুরু করলাম। এখানে সমস্যা হয়ে দাঁড়ালো খোঁজ খবর কি করে নেব। সরাসরি সেই বাড়িতে গিয়ে তো আর বলতে পারি না আপনার বাড়ি থেকে সবকিছু ঠিক আছে কিনা, আপনাদের মধ্যে কি কোনো ঝগড়াঝাটি কিংবা ঝামেলা হয়েছে। আর তাছাড়া আপনার স্ত্রীকে আমি একবার দেখতে চাই, এমনটা হওয়া সম্ভব নয়। তাই আমি অনেক ভেবে চিন্তে অন্য একটা রাস্তা ধরলাম। আমি প্রথমে একদিন সে বাড়ির কাছে গিয়ে বাড়িটা ভালো করে চিনে রাখলাম। তারপর তার আশেপাশের কয়েকটা বাড়িতে খোঁজ খবর নিলাম। খোঁজ খবর নিতেই কিন্তু জানা গেল সে বাড়িতে ওই ভদ্রলোক আর ভদ্রমহিলা ছাড়া আর কেউ থাকে না। ভদ্রলোকের নাম অবিনাশ রায় আর ভদ্রমহিলার নাম পার্বতী রায়। ভদ্রলোকের সাথে ভদ্রমহিলার বেশ ঝগড়াঝাটি প্রায় লেগেই থাকে। এমনকি ভদ্রলোক ভদ্রমহিলাকে রীতিমতো মারধরও করেন। তবে এই সমস্ত ব্যাপারে বাইরের লোক তেমন কিছু বলতে পারে না, তুমি জানোই তা। তাদের নিজেদের ব্যাপার, তাই তারা মাথা ঘামায় না। তবে বেশ কিছুদিন ধরে বাড়িটা থেকে ভদ্রলোক কিংবা ভদ্রমহিলাকে কাউকেই দেখা যায় না। ব্যাপারটা শুনতেই আমার হঠাৎ কেমন যেন মনে হলো ব্যাপারটা সহজ নয়, কোনো একটা কিছু ঘটেছে। আর সেই কারণেই ও তাদের বাড়ির বাইরে দেখা যাচ্ছে না। আমি সরাসরি তার বাড়ির দরজায় নক করতেই বেশ কিছুক্ষণ পর ভেতর থেকে দরজাটা সামান্য ভাগ করে এক ভদ্রলোক উঁকি দিলেন। আমি বুঝতে পারলাম ইনি অবিনাশ রায়। তাই বললাম, অবিনাশবাবু, আমি আপনার এখানে নতুন ভাড়াটে হয়ে এসেছি। ওই যে সামনে বাড়িটা রয়েছে সেই বাড়িতে ভাড়া এসেছি, তাই আপনার সাথে একবার দেখা করতে এলাম। ভদ্রলোকের মুখ দেখে কেমন যেন মনে হলো তিনি আমার উপর সন্তুষ্ট হননি। সেভাবেই তিনি বললেন, ভাড়াটে হয়ে এসছেন তা তো ভালো কথা, কিন্তু এই মুহূর্তে আপনার সাথে গল্প করার সময় আমার নেই, আমি ভীষণ ব্যস্ত। কথাটা বলেই তিনি দরজাটা বন্ধ করে দিতে চাইলেন। তার আগে আমি বললাম, আপনার স্ত্রীকে দেখছি না তো, আপনার স্ত্রী কি বাড়িতে নেই? আমার স্ত্রী বাড়িতে নেই, তার বাপের বাড়ি গিয়েছে। কেন, আপনার কি দরকার? আসলে আমরা নতুন এসেছি তো, আমার স্ত্রী এদিকে একদম নতুন, তাই আপনার স্ত্রীর সাথে একটু কথা বললে একটু স্বাভাবিক বলে মনে করতো। আর তাছাড়া আমি প্রতিবেশী আপনাদের, তাই আর কি একটু আলাপ করলেও ভালো হতো। সত্যি বলতে সেই মুহূর্তে তাকে আর কি বলবো তা আমি বুঝতে পারছিলাম না। আমি স্পষ্ট বুঝতে পারছিলাম ভদ্রলোক একবার দরজা বন্ধ করে দিলে আর খুলবেন না, কিন্তু তিনি বললেন, ঠিক আছে, আমার স্ত্রী ফিরলে আপনাদের সাথে একবার দেখা করে নিতে বলবো। এখন আপনি আসুন। ভদ্রলোক দরজা বন্ধ করে দিয়ে চলে গেলেন, কিন্তু স্পষ্ট দেখতে পেয়েছিলাম স্ত্রীর কথা বলাতে তার মুখের ভাব সামান্য পরিবর্তন হয়ে গিয়েছিল। আমার অনুমানটা একটা খটকায় পরিণত হলো যে কোথাও কোনো একটা সমস্যা রয়েছে। আর তাছাড়া দরজা খোলার পরেই আমি একটা গন্ধ পেয়েছিলাম। সেই গন্ধটা সেই মুহূর্তে আমি বুঝতে না পারলেও বাড়িতে ফিরে আসার পরে বুঝতে পারলাম সেটা ন্যাপথলিনের গন্ধ। একটু আগে যে বাড়িটার কথা বলছিলাম, যেখানে আমি ভাড়াটে হয়ে এসেছি, সেখানে সত্যি একটা বাড়ি ফাঁকা ছিল ভাড়া দেওয়ার জন্য। আমি সেই বাড়ির সাথে কথা বলে এবং পুলিশের সাথে কথা বলে সেই বাড়িতে গিয়ে উঠলাম। সেই বাড়ির জানলা দিয়ে সব সময় বাড়ির উপর নজর রাখতে লাগলাম। মাঝে মাঝে দেখতে পেতাম ভদ্রলোক বাড়ির দরজা খুলে বেরিয়ে দরজায় তালা দিয়ে কোথাও একটা চলে যাচ্ছে। তবে কোথায় যেতেন তা আমি জানি না। আমি চাইলেই পুলিশের লোককে তার উপর নজর রাখতে বলতে পারতাম, কিন্তু তার কোনো শক্ত প্রমাণ আমার কাছে ছিল না। এর মাঝে আমি আর একটা কাজ করেছিলাম। প্রতিবেশীদের কাছ থেকে সেই মহিলার বাপের বাড়ির ঠিকানা জোগাড় করে আমি
তার বাড়িতে পুলিশ পাঠিয়ে খোঁজ নিয়েছিলাম, কিন্তু তারা জানালো যেদিন জয়ন্ত ওই বাড়িতে সেই দৃশ্য দেখেছিল সেদিন না তার আগের দিন ওই ভদ্রমহিলা তার বাপের বাড়িতে গিয়েছিলেন, কিন্তু পরদিন সকালেই কোনো কারণে ব্যস্ত হয়ে বাড়ি ফিরে আসেন। এই বাড়ি ফিরে আসার ব্যাপারটা কিন্তু প্রতিবেশীরা কেউ দেখেনি, তবে তাদের মনে হয়েছে। আর বাড়ি ফিরে আসার আগে তার একটা টেলিফোন এসেছিল, কিন্তু টেলিফোনটা কার তা তারা বলতে পারেন না। এই তথ্যটা আমাদের দিয়েছিল তার বাপের বাড়ির লোক। এদিকে পুলিশ খোঁজখবর করছে, শুনে তারাও একটু চিন্তিত হয়ে পড়ে যে কি হয়েছে, তবে পুলিশকে ভালোভাবে বলা ছিল কোনো খবর যেন তারা বাইরে বার না করে। এদিকে এটা ছাড়া আর কোনো শক্ত প্রমাণ নেই যে পরদিন সেই ভদ্রমহিলা বাড়িতেই ফিরে এসেছিলেন। আর সত্যি বলতে জয়ন্ত ছাড়া সেই ভদ্রমহিলাকে সেদিন সকালে বাড়ি ফিরে আসতে প্রতিবেশীরাও কেউ দেখেনি। গোটা ব্যাপারটা যেন আস্তে আস্তে জট পাকিয়ে যেতে লাগলো। আমি বুঝতে পারলাম ভদ্রমহিলা ও বাড়িতেই কোথাও রয়েছে, কিন্তু তিনি জীবিত না মৃত সেই ব্যাপারটা আমি ঠিক ধারণা করতে পারছিলাম না। এর মধ্যে আরও একটা ব্যাপার শুনতে পেলাম যে এই ভদ্রলোকের মাথা সামান্য খারাপ রয়েছে, তবে ব্যাপারটা আগে ছিল না, এই সম্প্রতি কয়েক মাস ধরে শুরু হয়েছে। আর তারপর থেকে তার স্ত্রীর সাথে তার ঝামেলার ব্যাপারটা বেড়ে গেছে। ব্যোমকেশ থামতেই সত্যবতী বলে উঠল, আমার তো মনে হচ্ছে সেই ভদ্র মহিলা মারা গেছিলেন কোনোভাবে। ওই ভদ্রলোক তাকে খুন করে বাড়ির মধ্যে রেখে দিয়েছিল, আর তাই বাড়ির বাইরে ভদ্রলোককে দেখা গেলেও ভদ্র মহিলাকে দেখা যায় না। আমারও তেমনটাই ধারণা হয়েছিল, কিন্তু আগেই বলেছি কোনো প্রমাণ ছাড়া তাদের বাড়ির উপর আমরা তল্লাশি করতে পারি না। যদি আমাদের অনুমান ভুল হয় তাহলে সে একটা সমস্যা হয়ে দাঁড়াবে। তবে আমার অনুমানের কয়েকটা কারণ ছিল, তাই আমি রাখালকে বলে আমি যে ঘরে ছিলাম সেই ঘরে 2জন পুলিশ কনস্টেবলের ব্যবস্থা করেছিলাম। সাথে সাথেই অন্য একটা ব্যাপার ঘটেছিল, সে ভদ্রলোকের দিনের বেলায় বাড়ি থেকে বেরোনো একদম বন্ধ হয়ে গেছিল। আমি কোনো রকমের রাখালের সাথে যোগাযোগ করে সেদিন রাতেই রাখালকে ওই বাড়িতে আসতে বলে দিয়েছিলাম। তারপর সন্ধ্যের পর থেকে আমরা দুজনে মিলে নজর রাখতে শুরু করব। সেদিন সন্ধ্যে থেকে নজর রাখতে শুরু করলাম। আমার ষষ্ঠ ইন্দ্রিয় কেমন যেন আমায় জানান দিয়েছিল আজ রাতে কিছু একটা ঘটবে, তাই রাখালের আপত্তি সত্ত্বেও তাকে নিয়ে আমি সেখানে অপেক্ষা করছিলাম। তবে অপেক্ষা করেই চলেছি, কোনো কিছুই হচ্ছে না। সামনের বাড়ির ভদ্রলোক মানে অবিনাশ রায়ের বাড়ির দরজা খুলছে না। একসময় রাখাল বলল, ব্যোমকেশ দা, আমার মনে হয় তুমি সেই বাচ্চা ছেলেটার কথার উপর ভিত্তি করে বড্ড ভুল করেছ। তেমন কোনো ব্যাপার হয়তো নেই। আমার মনে হয় ভদ্রমহিলা অন্য কোথাও গেছেন কিংবা বাড়িতেই আছেন, কোনো কারণে তিনি বাইরে আসছেন না, এমনটা তো হতেই পারে। আমি খোঁজ নিয়ে দেখেছি রাখাল ভদ্রমহিলা বাড়ির বাইরে আসতেন অন্তত বিকেলের দিকে। বাড়ির বাইরে এসে প্রতিবেশী মহিলাদের সঙ্গে কথাবার্তা বলতেন, কিন্তু এই কদিন ধরে সেই ব্যাপারটাও হচ্ছে না। আমি কথা বলছি এমন সময় অবিনাশের ঘরের দরজা খুলতে দেখা গেল। অল্প অন্ধকারী রাস্তার সামনে লাইট পোস্ট নেই, আছে একটু দূরে, তাই এই জায়গাটা সামান্য অন্ধকার হয়ে থাকে। এখান থেকে সামান্য পেছনের দিকে গেলে একটা বড় পুকুর, আর সে পুকুরের পাড়ে খানিকটা ফাঁকা জায়গা মতো রয়েছে। আমরা জানলা থেকে একটু পাশে সরে আসতে দেখতে পেলাম অবিনাশ রায় বাড়ির বাইরে এসে দাঁড়ালেন। তারপর একটু দেখে নিয়ে আবার দরজার ভেতরে ঢুকে একটা বড় বস্তা কোনো রকমে বার করে নিয়ে এলেন। তারপর দরজা বন্ধ করে নিয়ে হাঁটতে হাঁটতে সেই কুকুরের দিকে চলে গেলেন। আমরা তাড়াতাড়ি নিচে নেমে সেই কনস্টেবল 2জনকে নিয়ে একটু দূরত্ব রেখে অবিনাশবাবুকে অনুসরণ করতে শুরু করলাম। আমার মনের অনুমানটা এবার বিশ্বাসে পরিণত হলো। আমি বুঝতে পারলাম ওই বস্তার মধ্যে রয়েছে পার্বতী রায়ের মৃতদেহ। একটু কটু গন্ধ আমরা একটু আগেই পেয়েছিলাম, কারণ হাওয়া দিচ্ছিল, আর সেই হাওয়ায় গন্ধটা ছড়িয়ে পড়ছিল, কিন্তু তার সাথে আসছিল ন্যাপথলিনের গন্ধ। এবার বুঝতে পারলাম তিনি মৃতদেহের চারপাশে ন্যাপথলিন দিয়ে রেখেছিলেন। আর তার সাথে সাথেই মনে পড়লো সেদিন অবিনাশ রায়ের ঘরের দরজা খুলে যখন তার সাথে কথা বলছিলাম তখন কড়া একটা ন্যাপথলিনের গন্ধ পেয়েছিলাম। এতটা বলে ব্যোমকেশ থামতে আমি বলে উঠলাম, তারপর কি হলো? তোমরা ধরতে পারলে তাকে? বেশ খানিকটা অনুসরণ করার পরে বুঝতে পারলাম অবিনাশ রায়ের মৃতদেহটা নিয়ে পুকুরের পাড়ে সেই ফাঁকা জায়গার দিকে চলেছেন। আর তারপর এক সময় বস্তাটা নিয়ে গিয়ে পুকুরের কাছে একটা বড় পাথর খুঁজে বার করে সেই পাথরটা পাশে এনে রাখলেন। এদিকে মানুষের চলাচল কম, তাই এত রাতে তাকে আর কেউ লক্ষ্য করল না। ভদ্রলোক তখন বস্তার ভেতর থেকে একটা পচা গলা মৃতদেহ বার করলেন। তারপর মৃতদেহটার পায়ের সাথে সেই বড় পাথরটা বেঁধে দিল। তারপরে মৃতদেহটা পুকুরের জলে ফেলে দিতে যাবেন এমন সময় রাখাল বন্দুক বার করে গর্জে উঠল, একদম ওই কাজটা করবেন না। মৃতদেহ জলে ফেললে আপনার খলি কিন্তু গুলি করে ফুটো করে দেব।
অবিনাশ বাবু, হাত তুলুন, তুলুন, হাত তুলুন। অবিনাশবাবু আমাদের লক্ষ্য করেননি, তাই এই ব্যাপারটা তিনি অবাক হয়ে গেলেন। কিন্তু কয়েক মুহূর্তের মধ্যে ব্যাপারটা সামনে নিয়ে তিনি পালানোর চেষ্টা করতে রাখালের বন্দুক গর্জে উঠল। একটা আর্ত চিৎকারের সাথে অবিনাশবাবু মাটির উপর ধূপ করে পড়ে গেলেন। রাখাল তার পা লক্ষ্য করে গুলি চালিয়েছে। তারপর আমরা আরো একটু এগিয়ে যেতে আমাদের নাকে এসে লাগলো সেই পচা গন্ধটা। সত্যবতী একটু অবাক হয়ে বলল, কি বিভৎস ব্যাপার! খুন করে তারপর মৃতদেহ কয়েকদিন ঘরের মধ্যে রেখে দিয়েছিলেন। বাবা, ভদ্রলোক তো বেশ ভয়ানক। পুলিশি জেরাতে ভদ্রলোক সবই স্বীকার করেছিলেন। তিনি সেদিন অনেক সকালে টেলিফোন করে পার্বতী দেবীকে বাড়িতে ডেকেছিলেন, আর তিনি এমন কিছু বলেছিলেন যাতে পার্বতী দেবী কাউকে কিছু না বলেই বেরিয়ে এসেছিলেন। তিনি এই ব্যাপারটাই চেয়েছিলেন যাতে তার এখানে আসার কথা কেউ জানতে না পারে। সেই ফাঁকে তিনি খুনটা করে ফেলতে পারেন, কিন্তু মৃতদেহ লুকোতে গিয়েই সমস্যায় পড়েন। তার সময় হয়ে উঠছিল না। আর তাছাড়া যেদিন খুনটা করেন সেদিন জয়ন্ত তাকে দেখেছিল। আর পরের দিনই কোনো একটা কারণে অনুষ্ঠান চলছিল সেই পাড়ায়, তাই সেই কারণে প্রায় 2 দিন মতো আশেপাশে রাতের বেলা লোক থাকতো, আর সেই কারণে তিনি মৃতদেহ ফেলতে পারতেন না। আর তারপরে 2 দিন পরে আমি গিয়ে পৌঁছই। এর মাঝে কোনো কারণে তিনি মৃতদেহটা ফেলতে পারেননি, তাই তার সমস্ত পরিকল্পনা ভেস্তে যায়। তবে ভদ্রলোক যে মানসিকভাবে সুস্থ ছিলেন না সেটা কিন্তু পুলিশের ডাক্তার প্রমাণ করেছিলেন। তার শাস্তি হয়েছিল, তবে তার সাথে সাথে তার চিকিৎসাও হয়েছিল। তারপরে আমি একদিন বিশুবাবুর বাড়িতে গিয়েছিলাম। এর মাঝে বিশুবাবুর সাথে আমার কথা হয়নি, তাই গোটা ব্যাপারটা তাকে জানানোর জন্য তার বাড়িতে যাওয়ার দরকার ছিল। তার বাড়িতে বসে চা খেতে খেতে জয়ন্তকে বলেছিলাম, জয়ন্ত, তুমি নিজেও জানো না তুমি কি করেছো। তুমি যদি ব্যাপারটা দেখতে পেয়ে বিশুবাবুকে নিয়ে আমার কাছে না আসতে, তাহলে হয়তো মৃতদেহটা ওই ভদ্রলোক পুকুরেই ফেলে দিতেন, আর সহজে তাহলে তাকে ধরা যেত না। জয়ন্ত কিছু না বলে হাসলো। তার জ্বর কমে এসেছিল। বিশুবাবু বললেন, ব্যোমকেশবাবু, আপনি যে আমাদের কথা শুনে ব্যাপারটা দেখবেন সেটা আমি ভাবতেই পারিনি। যাক, তাহলে অপরাধী শাস্তি পেয়েছে, তাতেই আমি খুশি। আমি জয়ন্তর মাথার চুল ঘেটে দিতে দিতে বলেছিলাম, জয়ন্ত, তোমায় ধন্যবাদ। তুমি না থাকলেই কেসটা আমি হাতেই পেতাম না। তার মুখে কিন্তু আগের ভয়ের কোনো লেশ মাত্র নেই। এ হাসতে লাগলো। তারপর আমার দিকে তার বাইনোকুলারটা তুলে দিয়ে বলল, আমি কিছু করিনি, সব করেছে ওই বাইনোকুলারটা। আমি তার হাত থেকে বাইনোকুলারটা তুলে নিলাম। তারপর সেটা চোখে লাগালাম। ঘরের দেওয়ালটা আমার একদম কাছে এসে পড়ল। সেটা জয়ন্তর হাতে ফেরত দিয়ে বললাম, এভাবেই বাইনোকুলার নিয়ে ছাদে ঘুরে বেরিয়েও জয়ন্ত, বুঝলে? আবার কি দেখতে কি দেখে বসবে। সে কথায় আমি হেসে উঠলাম। বিশুবাবু হাসছিলেন, আর আমাদের দুজনের চোখের সামনে বাইনোকুলারটা চোখে লাগিয়ে হাসছিল জয়ন্ত। গল্প শেষ হতেই সত্যবতী উঠে রান্নাঘরের দিকে চলে গেল। ব্যোমকেশ আবার চেয়ারটা টেনে নিয়ে টেবিলের পাশে বসে বইটা খুলতে যাবে, এমন সময় আমি বললাম, ব্যোমকেশ, তোমার হাতে কোনো কেস নেই? ব্যোমকেশ হেসে আমার দিকে তাকিয়ে বলল, আছে তো, আর সেই কেসটাও রয়েছে একটা বাইনোকুলার নিয়ে, তাই তো? বাইনোকুলার নিয়ে কয়েকটা আর্টিকেল পড়ছি আজ। অজিত, খুব শীঘ্রই তুমি জানতে পারবে, একটু অপেক্ষা করো। আমি অপেক্ষা করলাম। তবে বাইরের বৃষ্টিটা ঠিক তখনই একটু জোরে নেমে এলো। শুনছিলেন লেখক সুকান্ত দাশের কলমে একটি ব্যোমকেশ ফ্যান ফিকশন গল্প, ব্যোমকেশ ও বাইনোকুলার রহস্য। সম্পাদনা, ডিরেকশন এবং ভিডিওর ভিজুয়াল এফেক্টসে প্রায়ণ গোস্বামী। শব্দ পরিকল্পনা, মিশ্রণ এবং আবহ সৃষ্টিতে 62 FPS স্টুডিও। কেমন লাগলো আজকের গল্পটি? ভালো লাগলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং লাইক ও কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানান। এরকম গল্প যদি আরও শুনতে চান তাহলে প্লিজ আমাদের কমেন্টের মাধ্যমে জানান। দেখা হবে নতুন কোনো গল্পে। ততক্ষণের জন্য শুভরাত্রি। ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখবেন।